শট 2 টেক 1 জীবনে প্রথম অ্যাকশন বললাম জিন্দাবাদ কেন? বিশ্বাসে মিলায় বন্ধু। আমাকে সবাই চেনে, সবাই ভালোবাসে। একদম। আমার বাবার ম্যাক্সিমাম ছবি মারিং কাটিং করতে হচ্ছে স্বপন সাহা। জীবনটাই আমার সিনেমাময় ছিল। আফসোস হয় না? সিনেমার বিকল্প কিন্তু কিছু নেই। ওই সবই আমার ভাই, শুধু একজনই আঙ্কেল। দেবাশিস দা, স্টার পডকাস্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো 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 মাচ কাছে। দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো আছেন। আমি সবসময় ভালো থাকি অথবা থাকার চেষ্টা করি। আমার কাছে যেটা মনে হয় যে, মনে করো যে তুমি আমার খুব কাছের লোক। একদম। তো ধরো আমার যদি মুখটা গোমড়া থাকে, আমার যদি মনটা খারাপ থাকে, সেটা যদি প্রকাশ পায়, তাহলে কি হবে? ওটা সামহাউ তোমার উপরে নেগেটিভলি এফেক্ট করবে। হয়তো তোমার মন তখন ভালো, তোমার মনটাও কিন্তু একটু সাইকোলজিক্যাল ব্যাপার। আমি চাই না এটা। থ্যাংক ইউ। আজকে আপনিই কথা বলবেন, আমি জাস্ট একটু একটু করে ধরে দিব। আচ্ছা ঠিক আছে, বলো। আজকে দাদা ভাইয়ের একটা গল্প হতে যাচ্ছে বা আড্ডা হতে যাচ্ছে। কিছু বিষয় হয়তো আপনি অনেকবার বলেছেন, আবার কিছু বিষয় আমি জানি, সেগুলো হয়তো বলেননি, সেই বিষয়গুলো একটু জানবো। ঠিক আছে, শুরু করি। কিছুদিন আগেই রজত জয়ন্তী পার করলেন, এটা দিয়ে একদম ডে ওয়ানে ফিরে যাইতো দাদা। আচ্ছা, এই যে উপস্থাপনার ক্ষেত্রে যে রজত জয়ন্তী পার, এটা তো আসলে আমার দিক থেকে একটা অসম্ভব ইমোশনাল জার্নি আমি বলবো। অবশ্যই। এবং এই ইমোশনাল জার্নির মধ্যে ফান আছে, প্রাপ্তি যোগ আছে, ভালোবাসা আছে প্রত্যেকটা মানুষের। এবং মানুষদের কথা যখন এলো, আমি যে অনুষ্ঠানটা দিয়ে শুরু করেছিলাম আমার এই উপস্থাপনার ক্যারিয়ার, সেটাও মানুষদেরই অনুষ্ঠান ছিল একদম। এবং সেই মানুষরা সেই সময়কালীন থেকে আজ পর্যন্ত আমাকে কিন্তু সমানভাবেই ভালোবেসে যায়, আপামর জনসাধারণ। এবং আমার ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট, আমরা যদি ক্লাসিফাইড করি, নির্দিষ্ট কোনো আলাদা এরকম আছে না যে নির্দিষ্ট এই ক্লাসের লোক আমাকে ভালোবাসে বা ওই ক্লাসের লোক আমাকে চেনে না। না, আমাকে সবাই চেনে, সবাই ভালোবাসে এবং মন থেকে ভালোবাসে। এইটার সাক্ষী আমি বহুবার দেখেছি, দেশে বিদেশে, একদম 8 থেকে 80। তো আমার এই শুরুটা আসলে আমি বলবো যে একেবারেই কাকতালীয় বলতে পারো, কোকিলতালীয় বলতে পারো, যেটাই বলো। ঘটনাটা এরকম যে আমরা একটা অনুষ্ঠান করব ইউনিভার্সিটি থেকে বের হয়ে, এবং ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ই আমরা ঠিক করেছিলাম যে এখান থেকে যখনই বের হব আমরা কিছু একটা করব টেলিভিশনে। ওকে। এবং এটার কারণও এরকম যে আমি যে ইউনিভার্সিটিতে পড়তাম, যেখানে অনার্স করছিলাম যখন আইইউবিতে, তো ওখানে না একটা কালচারাল ছিল, অ্যাটমসফিয়ার ছিল সবসময়। তো আমার কাছে মনে হলো যে আচ্ছা একটু নাটক করি। তো নাটক অভিনয় করলাম, গান লিখলাম, নাটক লিখলাম, তো সবই হলো। তো ভাবলাম যে চর্চা যখন আসছে, আর রক্তে যেহেতু আছে, অটোমেটিক্যালি চলে আসবে। তো সব ঠিকঠাক, যে আমরা একটা অনুষ্ঠান করব, স্ট্রিট শো। বাংলাদেশে স্ট্রিট শো ওভাবে তখন হয়নি। আচ্ছা, এবং সেই স্ট্রিট শোটা হবে এমন একটা স্ট্রিট শো যেখানে শুধু আপামর বাংলাদেশের জনগণই অংশগ্রহণ করতে পারবে, নো স্টার্স। ওকে। মানে তথাকথিত সোকল যে আমাদের তারকা, তারা না। এবং দর্শকরাই হচ্ছে তারকা, তারাই হাসবেন, গাইবেন, নাচবেন, অ্যাক্টিভিটিসে থাকবেন, গেম খেলবেন, হোয়াটএভার। সব ঠিক আছে, স্ক্রিপ্ট করা হলো, সব সুন্দর করে তৈরি হলো। শুটিংয়ের 2 দিন বাকি, 2 দিন পরে শুটিং। অ্যাডভান্স বুকিং হয়ে গেছে, ক্যামেরা বুক করা হয়ে গেছে, তো সব রেডি, আমরা ক্রু টু রেডি, খুব উত্তেজিত। কিন্তু হঠাৎ মনে হলো যে একটা জিনিস নাই আমাদের, সেটা হচ্ছে যে উপস্থাপনা কে করবে। আচ্ছা, এর আগের একটু গল্প বলি যে রেডি হলো কি করে। আমাদের কাছে তো আর টাকা পয়সা নাই, তখন তো আমরা স্টুডেন্ট মানুষ, মাত্র বেরিয়েছি, কেউ চাকরিতেও ঢোকেনি সেরকম করে। তো আমরা 4 জন মিলে যে যার বাবার কাছ থেকে টাকা ধার নিলাম। ধার নিয়ে, যেমন আমি আমার বাবার কাছ থেকে নিলাম, আমি নিয়ে আবার বললাম আমি কিন্তু ফেরত দিয়ে দেবো। দিয়েছেন? না, দিয়ে চেয়েছিলাম, উনি নেয়নি। বলে এটা চলতে থাকে। আমি বললাম এটা ইন্টারেস্ট বাড়বে, তো আজ পর্যন্ত দিতে পারিনি তাকে। তো যাই হোক, তো এখন সব হলো, এখন উপস্থাপনা কে করবে, কারণ এটা এমন একটা ডিফিকাল্ট অনুষ্ঠান। কারণ এই ধরনের অনুষ্ঠান যেহেতু তখন একদম নতুন, অ্যাপ্রোচটাই নতুন, যে হয়তো একজন সাজানোও না, একদম ডাইরেক্ট, যেরকম করে তুমি আর আমি এখন কথা বলছি, ওরকম। হঠাৎ করে গিয়ে একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার তো 2টা কান, 3টা কান হলে ভালো হতো না, বেশি শুনতে পাইতেন। হ্যাঁ, তো এগুলো হচ্ছে কি, এগুলো এমন কিছু কোয়েশ্চেন যেগুলো মানুষকে বিব্রতও করতে পারে, মানুষ রেগে যেতে পারে, রেগে গেলে পরবর্তী রিয়াকশন কি হবে, এটাও একটা ভয়ের বিষয় ছিল। তো কেউ উপস্থাপক হতে চাচ্ছিল না। আচ্ছা, অনেকেই বলা হয়েছে স্ক্রিপ্ট দেখে বলে না আমি এটা করবো না, কারণ তৎকালীন সময় যে স্ক্রিপ্টগুলো বা যে অনুষ্ঠানগুলো হতো, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই আনন্দঘন মুহূর্তে, এই প্যাটার্নটা ছিল। ওটার থেকে আমরা ব্রেক করতে চাচ্ছিলাম, যে এগুলো হলো তো অনেক, এগুলো নতুন কিছু হোক, স্টাইলিশ, মোর মডার্ন। হ্যাঁ, তো হচ্ছে না, কাউকে পাওয়া যাচ্ছে না।
তো যিনি পরিচালক, যিনি এটার ব্রেন চাইল্ড, যার আসলে বেসিক্যালি যার কারণে আজকে আমি দেবাশিস বিশ্বাস অ্যাজ আ হোস্ট, অ্যাজ আ প্রেজেন্টার, তানভীর হোসেন প্রবাল ভাই আমাকে বললো যে একটা কাজ কর, টাকা পয়সা তো ইনভলভ হয়ে গেছে, 2টা এপিসোড তো শুটিং করতেই হবে, নাহলে তো পুরোটাই লস। আমি কি জীবনে উপস্থাপনা করেছি? বলে যে না করিসনি, আর তুই তো বিতর্ক। আমি কিন্তু একসময় খুব নাম করা বিতার্কিক ছিলাম। আচ্ছা, কথা বলার আইডিয়াস আমার ছিল, বলতে আমি পারতাম। হ্যাঁ, তো নেমে গেলাম মাঠে। প্রথম 2 পর্ব হওয়ার পরে যখন এটা প্রচার শুরু হলো, তারপরে দেয়ার ইজ নো লুকিং ব্যাক। এবং প্রচারে গিয়েও তো এক মজার গল্প আছে। বিরাট প্রতিবন্ধকতা। প্রথম চ্যানেলে জমা দেওয়ার পর বলেছিলেন চ্যানেলে যে যখন জমা দিলাম, দেখলো, দেখে টেকে বললো বেয়াদব অনুষ্ঠান, বাঞ্চ অফ বেয়াদব পিপল, তারা অনুষ্ঠান বানিয়েছে, এইসব অনুষ্ঠান প্রচারযোগ্য নয়। চলে গেছে, থাক ভাই আর বললেন না। দ্বিতীয় আরেক জায়গায় জমা দিলাম, দেখে আমাকে বলল হবে না। কেন হবে না? বলে এখানে কোনো তারকা নাই, সাধারণ দর্শক, রিক্সাওয়ালা কথা বলে, এটা কে দেখবে? ঠিক আছে, বাদ। আমরা আহত এবং আশাহত দুটোই। লাস্টে একটা কল আসলো সাইমন রিংয়ের কাছ থেকে, ফ্রম 21 টেলিভিশন। সে বলল যে আমাদের সাথে মিট করতে চায়। প্রবল ভাই, আপনি যান, আমি যাব না, অনেক অপমানিত হয়েছি, আর হবে না। কারণ আমরা জানি যে ডেকে এনে আমাদেরকে আবার অপমানিতই করা হবে। আচ্ছা, অপমান করা হবে। আমি নাম করবো না, যাবো না। বলে না, চল না, একা একা কেন আমিই বা অপমানিত হব, দুজনে মিলেই হই। তো গেলাম। যাওয়ার পরে উনি বললেন যে এই অনুষ্ঠানটি কি তোমাদের? হ্যাঁ। আমি বললাম আবার নিশ্চয়ই কোনো বয়ান দেবে। তো বললো যে ইফ ইউ গাইজ ডোন্ট মাইন্ড, ক্যান উই টেক দিস প্রোগ্রাম অ্যাজ আওয়ার প্রোগ্রাম? ওকে। তো আমরা একটু অবাক হলাম। তো আমি শুধু জিজ্ঞেস করলাম যে আপনি তো বিদেশি মানুষ, বাংলা বোঝেন না, তো এই অনুষ্ঠানটা আপনি কীভাবে নিচ্ছেন বা কেন নিচ্ছেন, কী ভেবে নিচ্ছেন? তো প্রবল ভাই আমাকে চাপ নিচ্ছেন, কথা বলিস না, নিতে দে। হ্যাঁ, এতদিন পরে হচ্ছে কিছু একটা, এমন আমাকে তো জানতে হবে। তো বললো যে আমি যখন এই অনুষ্ঠানটা প্রিভিউ করছি, তো প্রথমে আমার টি বয় এসেছিল, চা দিয়ে গেল, একটু দেখলো, দেখে হাসলো, মজা পেলো, চলে গেল। এরপরে আসলো আমার ম্যানেজার, সে আমাকে কিছু চেকস সাইন করানোর ছিল, করলো। ম্যানেজারও দেখি হাসে। এরপর আমার ড্রাইভার এসে চাবিটা দিয়ে, তার ছুটি আছে, চাবিটা দিয়ে চলে যাবে, সেও হাসে, মজা পাচ্ছে। আমি দেখলাম যে সব শ্রেণীর দর্শক এটা দেখছে বা মজা পাচ্ছে, তার মানে এটার মধ্যে কিছু তো আছে। আমি বাংলা বুঝি না, বাট আমি এতটুকুন বুঝি, রিঅ্যাকশনটা বুঝতে পারছি। এই বাস, এখান থেকে শুরু হলো। বাহ। সবশেষ উপস্থাপনা করেছেন কবে? সবশেষ উপস্থাপনা করেছি এই কিছুদিন আগেই, একটা বেসরকারি পত্রিকার ডিজিটাল যে ভার্সন, সেখানে একটা অনুষ্ঠান, প্রথম সিজন শেষ করে দ্বিতীয় সিজন শুরু হবে সামনে। ওটার নাম হচ্ছে বিশ্বাসে মিলায় বন্ধু। ও, তো আমার নাম যেহেতু দেবাশিস বিশ্বাস, ওই নামানুসারে অনুষ্ঠানটা হচ্ছে, ওটা আমার আপাতত করা শেষ অনুষ্ঠান। আচ্ছা, এই যে বলেন বিশ্বাসে মিলায় বন্ধু, কতজন বন্ধু পেলেন? অনেক বন্ধু, আমার তো সবাই বন্ধু, তুমিও তো আমার বন্ধু, ছোট ভাই বন্ধু। তো বন্ধুর সংখ্যা আমার বেশি, কারণ আমি মনে করি আমি মানুষের ক্ষতি করিনি, তো মানুষ আমাকে ভালোটাই বাসে, মন্দটা কম বাসে, সুতরাং সবাই আমার বন্ধু। সত্যি দেবাশিস দা, আপনার উপস্থাপনায় অনেকে ইন্সপায়ার্ড, মানে আমিও আপনাকে দেখেই শিখি, এখনও শিখছি, এবং আজকে আপনার সাথে কথা বলতে পারছি, বা এর আগেও আপনার সঙ্গে কথা হচ্ছে, অফ ক্যামেরা অন ক্যামেরা অনেক কথা হয়, আমি কিন্তু প্রাউড ফিল করি। থ্যাংক ইউ। এই উপস্থাপনায় আপনি এত সাবলীল, এত সুন্দরভাবে, আমরা আরেকটা সাইডে দেখি যে প্রশ্ন নিয়ে নানা আপত্তি থাকে, এবং প্রশ্ন মানুষের পছন্দ হয় না, ভাড়ামি নাই, সুন্দর সাবলীল প্রশ্ন করে যাচ্ছেন, এই ব্যাপারটা কিভাবে? এখন কিছু তো ব্যাপার থাকে যে ঈশ্বর প্রদত্ত। হ্যাঁ, আমার ভিতরে যেটা ছিল, ওই অনুষ্ঠানটা যদি আমি সাহস করে না করতাম, সাহস না, ইনফ্যাক্ট ওটা বিপদে পড়েই করেছিলাম। হ্যাঁ, সাহস কম ছিল, বিপদ বেশি ছিল। যাই হোক, যেভাবেই হোক, সিচুয়েশনালি যখন আমরা ওই অনুষ্ঠানটা করেছি, ওটা যদি না করতাম, আমি জানতে পারতাম না যে আমার ভিতরে উপস্থাপক সত্তাটা আছে। আর পাশাপাশি যেটা হয় যে চর্চার জিনিসটা তোমাকে সবসময় রাখতেই হবে। আমি দেবাশিস বিশ্বাস হয়ে গেছি বলে আমার আর কিছু করার নেই, বা আমার আর কিছু শেখার নেই বা জানার নেই, বা আমি সব পারি না, এই জিনিসটাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে সবার আগে, যেটা অনেকের মধ্যেই ঝেড়ে ফেলতে পারছে না সামহাও। হ্যাঁ, এটা ঝেড়ে ফেলতে হবে সবার আগে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে মানে সম্যক জ্ঞান, বাচনভঙ্গি, এই জিনিসগুলো তোমার রাখতে হবে, রাখতে হবে, নাহলে তো হলো না। আর পাশাপাশি যে হয় না যে আমি একজন গেস্ট, যার সাথে আমি কথা বলবো, যদি গেস্ট নির্ভর অনুষ্ঠান হয়, সেই ক্ষেত্রে ওই গেস্টটা কে, ওনার পরিবার,
কোন ফ্যামিলি বিলং করে, ওনার শিক্ষাগত যোগ্যতাটা কী, ওনার কর্মটা কী বা কী কী কর্ম উনি করেছেন, সব কিছুর মিলিত একটা ইয়ে থাকতে একটু হবে, study করা। স্টাডি করতেই হবে তোমার। যেমন আমার মনে আছে শাহরুখ খান যখন বাংলাদেশে এলেন, একবারই এলেন 2010 সালে, তো তখন আমাকে একমাত্র বাংলাদেশি যাকে সিলেক্ট করা হলো ওই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য, সেটা আমি। তো আমি কিন্তু ওই রাতটা, আমি জানি শাহরুখ খান সম্পর্কে আমি অনেক জানি, কিন্তু তারপরও আমার কাছে মনে হয়েছে যদি ভুল হয়ে যায় বা আমি আরও কিছু জানতে পারি কিনা দেখি। এই ঘাটাঘাটি করতে করতে সারা রাত আমি কিন্তু ঘাটাঘাটি করেছি, করে আমি আরও কিছু নলেজ নিয়ে বের করার চেষ্টা। তারপরে আমি মাঠে নেমেছি। আমি না চাইলেও পারতাম, ওটা না বললেও হতো, ওটা আমার আত্মতৃপ্তির জায়গার থেকে। বাহ, দারুণ। এই যে মাঝে মধ্যে যখনই উপস্থাপনা নিয়ে কথা আসে, আলোচনা, বিতর্ক, যাই বলি, যাই হয় না কেন, তখন আপনার নাম আসে, তার পাশাপাশি আসে আপনার একটা মানে টার্ম, উপস্থাপক। আসলেই তাই, আমি এখনও বলি উপস্থাপনা এটা একটা শিল্প, তো তো এই শিল্পের আমরা কিন্তু শিল্পী, তাই না? তো এই শিল্পকে হেয় করে কথা বলা কিংবা এই শিল্পে কাজ করতে এসে, হ্যাঁ, এটার এই সেক্টরে অনুচিত কথা বলা, অযাচিত কথা বলা, হ্যাঁ, হ্যাঁ, যেটাতে আমরা উপস্থাপক হিসেবে বিব্রত বোধ করতে পারি, লজ্জিত হতে পারি। তো এই ধরনের উপস্থাপককে আমি কখনোই উপস্থাপক বলিনি, বলবোও না। ওইটা যেটা বলেছো উপস্থাপক, এটা ওটাই। তাই আমরা একটু এবার পরিচালনায় আসি। বাবা দিলীপ বিশ্বাসের হাত ধরে আপনার পরিচালনার যাত্রা, তৃতীয় সহকারী থেকে প্রধান হয়েছিলেন। হ্যাঁ, একটু শুনি গল্পটা। গল্পটা যে এরকম যে এটা যে অনুষ্ঠানটার গল্প হচ্ছিল পথের পাঁচালী, ওই সময়কালীনই গল্প, ওটা ঠিক একটু আগে ইনফ্যাক্ট। আচ্ছা, মানে তখন আমি 96-7 গল্প বলছি, 6 গল্প ইনফ্যাক্ট। বাবা একটা সিনেমা বানাচ্ছিলেন 95-এ অজান্তে। তো আমার ইচ্ছে হলো হঠাৎ করে যে একটু কাজ করি বাবার সাথে। ওকে। এখন কিছুই তো জানি না আমি, এবং আমি কিন্তু ছোটোবেলা যেটা হতো, স্কুল শেষ হলে গাড়িটা, তখন তো বাবার টানা শুটিং করতো বিভিন্ন সিনেমার, একের পর এক, অস্বীকার, অপেক্ষা, চলছেই একের পর এক কাজ, অকৃতজ্ঞ। তো আমি ওই স্কুল ড্রেস পরে চলে যেতাম, ওখানে ঘুরতাম ফিরতাম এফডিসিতে, খাওয়া দাওয়া করতাম, শুটিং দেখতাম, সাবান আন্টি, আলমগীর আঙ্কেল। হ্যাঁ, তো তখন থেকে একটু 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 মনে হলো যারে বিরাট ব্যাপার, তো যখন আমি একটু একটু বুঝাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। পরবর্তীতে যেটা হলো যে বাবাকে বললাম 95-এর শেষের দিকে, যখন বাবা অজান্তে ছবিটা বানাবে ঠিক করলো, যে আমি তোমার সাথে কাজ করতে চাই। তো বাবা একদম প্রথমেই ডিনাই করে দিল অন্যভাবে, যে বাবা এটা অনেক শ্রমের কাজ, আমি যে কষ্টটা করি আমি চাই না আমার ছেলে কষ্টটা করুক ভবিষ্যতে। আচ্ছা, আচ্ছা। আমি বাবা হিসেবে বললাম, কিন্তু আমি আবার নাছোড়বান্দা। এখন আমি জানি যে বাবার জীবনের সবচেয়ে দুর্বল পয়েন্ট বা দুর্বল জায়গা হচ্ছে আমার মা। আমি সেখানে হানা দিলাম, মাকে বললাম, মা যেমনি হোক বাবাকে মানাও। তখন আমি আমার ইন্টারমিডিয়েট আমি মাত্র দিয়েছি, শেষ করেছি 94-এ আমার ইন্টারমিডিয়েট, ওটা শেষ করেছি। 95-এর গল্প, তখন আমি ইউনিভার্সিটিতে ঢুকবো করি। ওই সময়ের গল্প। মা সামহাউ ম্যানেজ করলো বাবাকে, বাবা বললো আচ্ছা ঠিক আছে, কিন্তু বাবা একদম শিওর যে একটা আউটডোরে যাবে, জীবনে কোনো দিন আর দ্বিতীয়বার চাইবে না। আমিও নাছোড়বান্দা দেখি না, আমিও দেখব, গেলাম। তো বাবা আমাকে প্রথমে শিখালেন যে কি করতে হয় না হয়, স্লেট কিভাবে লিখতে হয়, তখন তো ওই যে ক্ল্যাপস্টিক অন্যরকম ছিল, হ্যাঁ, চক দিয়ে লিখে, এই যে আমরা বরিশালের ভাষায় এটাকে কেনু বলি, হ্যাঁ, এটা যেরকম করে আবার ডোলে, আবার শর্ট 2 টেক 1। তো এগুলো আমি এই 4th অ্যাসিস্ট্যান্টদের কাজ, 3rd 4th অ্যাসিস্ট্যান্টদের কাজ, এগুলো তো এগুলো শেখালো। আমিও খুব বিপুল আগ্রহের সহিত, সামনে ক্যামেরাম্যান ছিল আবুল খায়ের আঙ্কেল, কারণ ওইটুকু আবার তো শ্যুট করতো, করে ছেড়ে দিত রিলে, হ্যাঁ রিলে। তো ওগুলো করতাম। তখন আউটডোরে গিয়েছিলাম, আমার মনে আছে পারভেজ আঙ্কেল ছিল, সোহেল রানা, সুচরিতা আন্টি ছিল, ওনাদের একটা গানের চিত্রায়ন ছিল। তৎকালীন সময়ে মানে মাত্র সদ্যজাত রিয়াজ, হ্যাঁ, রিয়াজের এটা ছিল 2nd সিনেমা আর কি। আচ্ছা, অজান্তে, হ্যাঁ। তো ওরা সবাই ছিল, তো করলাম আউটডোর করে, বেশ আমার পারফরমেন্সে আমি খুব খুশি, মানে কিছু তো পেরেছি আমি। এরপরে বাবা মনে হলো যে না, ও পারবে, আগ্রহ আছে। বাবা তখন ডিসাইড করলো যে ওই দেশে ছবি করবে, মানে ওপার বাংলায়। বাবার খুব ডিমান্ড ওপার বাংলায়, কারণ বাবার ছবিগুলোই ওই দেশে তখন কত কি, ওই এখন তো অনেক কিছু পাচার হয়, তখন একটা জিনিস পাচার হতো, ভিএচএস। আমাদের ছবিগুলো ওই দেশে পাচার হয়ে যেত ভিএচএস হয়ে, মানে অফিসিয়ালি না, না এমনি, মানে চুরি করে সেগুলো একদম দেখে ভিডিও চালিয়ে ফ্রেম টু ফ্রেম শট নিত। আচ্ছা। এবং ম্যাক্সিমাম বাবার
ম্যাক্সিমাম ছবি ওখানে বানানো হচ্ছে এবং সব সুপারহিট হচ্ছে। সেগুলো দিলীপ কাকু না না জানতেন না 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 জানতো না। এটা জানিয়েছিলেন তাকে প্রথমে ওয়াহিদ সাদেক আঙ্কেল, মানে শাবানা আন্টির হাজব্যান্ড, আচ্ছা যে দিলীপ দা আপনার ছবিই তো ওখানে তৈরি হচ্ছে, সুপারহিটও হচ্ছে, তো আপনার ছবি অন্য কেউ কেন বানাবে, আপনার ছবি আপনিই বানান। আপনি বানান, হ্যাঁ। আমার বাবার ম্যাক্সিমাম ছবি মারিং কাটিং করতে হচ্ছে স্বপন সাহা। হ্যাঁ, ওই ছবি আমার বাবার সুপারহিট ছবি অস্বীকার, ওখানে ডায়লগ ছিল তুমি কি অস্বীকার করতে পারবে, এই তুমি কি অস্বীকার করতে পারবে, হুবহু একই ডায়লগ বসানো। আচ্ছা। ছবির নাম হচ্ছে ভাই আমার ভাই। ওই ছবিটা ওই বছরের সুপার ডুপার হিট ব্যবসা করলো। মানে এই পাশে হচ্ছে অস্বীকার, অস্বীকার ওটাকে চেঞ্জ করে শুধু সবই আছে একই, ভাই আমার ভাই। ভাই আমার ভাই। এখানে যেটা সোহেল রানা কাকু করেছিল ওখানে ওটা চিরঞ্জিত কাকু করলো, এরকম করে করে। আচ্ছা হ্যাঁ, ওখানকার আর্টিস্ট দিয়ে একের পর এক অপেক্ষা বানিয়ে দিল পিতামাতা সন্তান নাম দিয়ে। আমাদের ছবির নাম অপেক্ষা, স্বপন সাহা বানালো পিতামাতা আচ্ছা, সন্তান, আচ্ছা। ছবি কিন্তু অপেক্ষাই। হ্যাঁ, তো এরকম যখন হচ্ছে একের পর এক নকল ছবি বাবার, তো বাবা বললো যে আমার ছবি আমিই করি, ঠিকই তো বলেছে সাদেক। তখন আমরা ডিসিশন নিলাম যে আমরা ওখানে ছবি করব। এবং প্রডিউসার হলো এই যে এখন যে নাম করা এসকে মুভিজ, অশোক ধানুকা। হ্যাঁ, তখন কিন্তু এসকে মুভিজ হয়নি, ওনাদের ছিল ঘড়ির ব্যবসা করতো, বনেদি ব্যবসা ওদের পুরনো। ঘড়ির ব্যবসা ছেড়ে ওরা ফিল্মে ঢুকেছে মাত্র। তখন ছিল ধানুকা ব্রাদার্স, অশোক ধানুকা, শম্ভু ধানুকা, হিমাংশু তাদের ছেলে, মানে অশোক ধানুকার ছেলে। ধানুকা ব্রাদার্স এগিয়ে আসলো আমাদেরকে সাহায্য করার জন্য, যে আমরা আপনার সাথে আছি দিলীপ দা, আপনার অনেক নাম শুনেছি, আপনি বানাবেন। এই যখন ছবিটা বানাবে বাবা, তখন ঠিক করলো যে অজান্তে যে ছবিটা আমরা বানালাম মাত্র, ওই ছবির রিমেক করবে। ছবির নাম হচ্ছে আমার মা। তো যেহেতু শর্ট টু শর্ট বাবা বানাবে, তারই তো ছবি, আমাকে দায়িত্ব দিল, খুব কঠিন একটা দায়িত্ব, যে প্রত্যেকটা শট দেখে দেখে শর্ট ডিভিশন করা, যাতে শুটিংয়ের সময় বাবার সুবিধা হয়। শাবানা আন্টির বিগ ক্লোজ আপ কোথায় নেওয়া হয়েছে, লং শট, মাস্টার শট, 2 শট, 3 শট শিখিয়ে দিল আগে। তো ওগুলো দেখে দেখে যে ভিসিআর ছিল, রিওয়াইন্ড করি ফরওয়ার্ড করি, রিওয়াইন্ড করি ফরওয়ার্ড করি, 6 দিন 7 দিন চোখ ব্যথা করে পুরো শর্ট ডিভিশন করেছিলাম। আমার মনে আছে ওটা আবার বাবা ছবি চালিয়ে মিলিয়েছিল যে ঠিক আছে কিনা। আমি ভুল তো হতেই পারে, হ্যাঁ হতেই পারে। মনে করো যে একটা ছবিতে বাবা যেভাবে কাটতো ছবিতে, মানে এত শট নিত, তাতে মনে করো ওখানে প্রায় কি বলবো মিনিমাম 1000-3-4 শট তো ছিলই পুরো ছবিতে, বা আরও বেশি হবে। তো সেখান থেকে 3টা না 4টা ভুল বের করেছিল বাবা। মানে আমি 100তে 100 না হলেও 98 পেয়ে ডিস্টিংকশন সহ পাস। এই তখন এই ছবিটা নিয়ে আমরা ওখানে মুভ করলাম। আমার প্রথম অ্যাসিস্ট্যান্ট হিসেবে, মানে তখন আবার পদোন্নতি হলো, হ্যাঁ, তখন আমি 3rd থেকে 2nd হলাম। হ্যাঁ, তাপস কাকু ছিল চিফ অ্যাসিস্ট্যান্ট, আমি তার পেছনে পেছনে। আচ্ছা, তাপস কাকু আমার বাবার পেছনে পেছনে, আমি তার পেছনে পেছনে। আচ্ছা, এইভাবে শুরু হলো। প্রথম ছবির নাম ছিল আমার মা, কলকাতায়। তো অফিসিয়ালি আমি কিন্তু মানে ওই ছবির জগৎটাকে ভালো করে চিনেছি কিন্তু কলকাতা থেকে, ওখান থেকে। আচ্ছা, এই যে ভিক্টর ব্যানার্জির সঙ্গে আপনার একটা ভালো গল্প আছে, প্রথম অ্যাকশন বলেছিলেন। হ্যাঁ, এটার গল্প হচ্ছে কি, বাবা এটার কৃতিত্ব বাবার। এটা আমরা আমি জানতাম না, পরে আমি বুঝেছি। সেটা হচ্ছে বাবা দেখছে যে আমি পিছে পিছে থাকি, তো বাবার কথা হচ্ছে যে পিছে পিছে থাকলে তো হবে না, সামনে একটু আসতে হবে, একটু সাহস রাখতে হবে। তো বাবা কি করলো, ভিক্টর কাকুর একটা শট ছিল এবং বেশ ইম্পর্টেন্ট শট। তো বাবা বললো কি, এই তাপস শটটা নে তো, আমি আসছি। তো বাবা কিন্তু এরকম একটাও শট ছেড়ে যাওয়ার লোক সে না। আচ্ছা, সেটা একটা নর্মাল শট হলেও সে শট এসে থাকবে। এখনকার মতো আমাদের মতন ডিরেক্টর না যে এই শট হচ্ছে, আচ্ছা এটা নিক, এটা আমার দরকার নেই, এরকম না। প্লেট ভাঙার শট হলেও বাবা থাকবে। আচ্ছা, ধরো ব্ল্যাঙ্ক ফ্রেম থেকে প্লেট ভেঙে গেল, এটা এমন কোনো শট না, যে কেউ নিতে পারে। এই শটেও বাবা থাকবে যে প্লেটটা ঠিক মতো ভাঙলো কিনা। তো আমি অবাক হলাম, তাপস কাকু আরও অবাক, সবচেয়ে বেশি অবাক ভিক্টর ব্যানার্জি, যে এরকম একটা সিকোয়েন্সের এই শটটা খুব ইম্পর্টেন্ট। এমন কিছু না, একটা ক্লোজ আপ টার্ন করে একটা শট দেবে আর কি, একটা রাগত দৃষ্টি দেবে টার্ন করে। কিন্তু বাবা চলে যাবে, ভিক্টর কাকু মানতে পারছিল না, মানে বুঝতে পারছিল না। তো ভিক্টর কাকু বলছে, নে দাদা তো চলে গেল, তাপস নে শটটা নে। হ্যাঁ, এখন তাপস কাকুও ভয় শট নেয় না, ভিক্টর ব্যানার্জি ভয়েই নেয় না। আমি বললাম এই সুযোগ আমার, আমি বললাম আমি নেবো শট। বাবা এটাই চাচ্ছিল, বাবা অনেক দূরে থেকে দেখছিল বিষয়টা, আমি জানিই না। এবং এটা পুরোটা একটা প্ল্যান করা, ভিক্টর কাকুও জানতো। আচ্ছা, এটা পুরোটাই একটা প্ল্যান করা, কারণ বাবা জানে যে তাপস কাকু সত্যি সত্যি ভয়েই শট নেবে না। তার মানে পরে কে দাঁড়ালো, আমি প্রথম অ্যাকশন, জীবনে প্রথম অ্যাকশন বললাম এমন একজন লোকের যে কিনা আন্তর্জাতিক মানের একজন অভিনেতা, তার নাম ভিক্টর ব্যানার্জি।
এবং ওই শটটা প্রথম শটে ওনার তো যে কোনো শটই ওকেই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমি আবার ভয় বলতেও পারবো না, এটাও একটা ছিল ব্যাপার, বাট সত্যি সত্যি ওকে ছিল শটটা। তারপর বলেনি না, হ্যাঁ বলেননি আর না, লাগেই নেই। না, আর শট লাগে না, ওটাই প্রথম শট, একটাই টেক ছিল, ওকে হয়েছে। আমি জীবনের প্রথম শট, তখন দেখলাম যে ইউনিটের লোকজন তালি টালি মেরে বসলো। বাহ, তখন আমি বুঝলাম যে এটা একটা আয়োজন, যে আমি যে জীবনে একটা অ্যাকশন বলবো প্রথমে, এই ইয়েটাকে ভেঙে দেওয়া আর কি, মিথটাকে। মিথটা ভেঙে দেয়, হ্যাঁ, রাইট, ওই সেই শুরু অ্যাকশন বলা। আচ্ছা, আপনার সিনেমাগুলো যদি বলি যে ভালোবাসা জিন্দাবাদ, শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি জিন্দাবাদ, জিন্দাবাদ কেন? আচ্ছা, এটা আসলে কি জিন্দাবাদের মধ্যে দেখো, আমরা যখন ওই মিছিল মিটিং এক সময় বাংলাদেশের মানুষ বেশি, যখন একটা সময় বেশি হতো, তখন এই যে কোনো বিষয়ে একটা এই স্লোগানটা খুব মনে একটা নাড়া দিয়ে উঠ, জোশ নিয়ে আসে, হ্যাঁ। হ্যাঁ। এখন হচ্ছে কি, আমরা একটা স্ক্রিপ্ট করলাম মানে এই যে শ্বশুরবাড়ি জিন্দাবাদের, তখন ডিসিশন হলো যে আমি 3-4টা ছবি ততদিন অ্যাসিস্ট করে ফেলেছি বাবার, এবার তুমি ছবি বানাবে, আমি সামনে থাকবো, কিন্তু আমি সব মানে দেখিয়ে দেবো তোমাকে, তত্ত্বাবধান আমার থাকবে, বানাবা তুমি। ওকে, ঠিক আছে। তো বলে কি ছবি বানাবা? এমন, বাবা তোমার মতন ছবি আমি বানাতে পারবো না, মানে ওরকম ড্রামা, ওরকম এত বড় বড় আর্টিস্ট, হ্যাঁ, কিংবা এরকম ইমোশনাল, তাহলে কী বানাবা? তা আমার তো প্যাটার্নটা হচ্ছে কমেডি প্যাটার্ন। আমি বাবা আমি কমেডি ছবি বানাবো, বাংলাদেশে কমেডি ছবি হয় না। তৎকালীন সময় ডেভিড ধাওয়ান টাওয়ান বম্বের মার্কেটে বিরাট বিরাট কমেডি ছবি বানানো শুরু করে দিয়েছে, অনেকগুলো সুপারহিট হচ্ছে। আমার প্যাটার্নটা আমি তখন ধরে নিয়েছি যে আমি ওইরকম বানাবো। আচ্ছা। বাংলাদেশে এটা হয়নি। তা বাবা বলছে এটা একটু রিস্কি, তবুও চল ঠিক আছে। তারপর একটা স্ক্রিপ্ট লেখা হলো, স্ক্রিপ্টের সাথে না এই নামটা খুব যায়। আচ্ছা, তারপরে এবং অদ্ভুত নাম, মানুষের মনে টাক করে হিট করবে, হ্যাঁ, করেছিল তাই, এখনও এটার আবেদন আছে। আচ্ছা, হ্যাঁ। ওই ক্যালকুলেশনে ওই নামটা জুড়লো, এই যে জুড়লো আমার জীবনে, হ্যাঁ, এটা চলছে। আপনার একটা বড় প্রজেক্ট ছিল হচ্ছে শুভ বিবাহ, হ্যাঁ, মাল্টিকাস্টিং, হ্যাঁ, শুধু অনেক বড় casting শাকিব সেই খান সময় ছিল না, হ্যাঁ। এবং এই সিনেমা দিয়ে অপু বিশ্বাসকে শাকিবের গন্ডির বাইরে বের করেছিলেন। এটা একটা মজার বিষয় হচ্ছিল, ছবির কাস্টিং হচ্ছে অপু বিশ্বাস, রিয়াজ, ফেরদৌস, হ্যাঁ। গেস্ট অ্যাপিয়ারেন্স হচ্ছে আমিন খান, পূর্ণিমা, আর আনুষাঙ্গিক তো আরও আর্টিস্ট আছেই, নিপুণও ছিল। এখন প্রবলেম হচ্ছে যে প্রথম প্রবলেম দাঁড়ালো যে রিয়াজ ভাইকে যখন বলা হলো, সে বলল যে ফেরদৌসের ক্যারেক্টারটা তার পছন্দ। ফেরদৌসকে যখন বলা হলো, ফেরদৌস বললো আমি রিয়াজের ক্যারেক্টারটা করতে চাই। আমি ভেরি গুড, অদল বদল করো। তো হয়ে গেল কি, রিয়াজের ক্যারেক্টার ওইদিকে শিফট হয়ে গেল, রিয়াজ যেটা করেছে ওটা ফেরদৌসের ছিল, আর ফেরদৌস যেটা করেছে ওটা রিয়াজের ছিল। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে কেমিস্ট্রি যেটা, না রিয়াজ কোনোদিন অপু বিশ্বাসের সাথে কাজ করেছে, না ফেরদৌস কোনোদিন করেছে, আর অপু বিশ্বাসকে সারা জীবন মানুষ দেখেছে শাকিব খানের সাথে। তো ওই একটা চ্যালেঞ্জ ছিল। তো যাই হোক, সামহাও আমরা আমাদের মতন করে মন দিয়ে কাজটা করলাম, কিন্তু দেখলাম যে শাকিব ভাইকে আমি এই ছবিতে কোনো না কোনো জায়গায় ইনভলভ করব। একটা অদ্ভুত ইতিহাস আছে, এটাও আমি আজকে বলছি, অনেকে জানে অনেকে জানে না। সেটা হচ্ছে যে এই ছবিতে একটা পোস্টার হলো, যখন রিলিজ হলো, বিশাল বড়, হ্যাঁ, বিরাট বড় পোস্টার, শাকিব খানের সোলো। এখানে লেখা ছিল যে আমি শাকিব খান দেবাশিস বিশ্বাসের এই শুভ বিবাহতে আসতে পারলাম না কাজের ব্যস্ততায়, আমি না আসতে পারলেও আপনারা অবশ্যই আসবেন, এটা আমার মিনতি আপনাদের জন্য। একদম, খুব সম্ভবত 2009, হ্যাঁ 2009। এবং শাকিব ভাই জীবনে এরকম সাপোর্ট অন্য কোনো ছবিতে কখনো দেয়নি, সেই ছবিতে যেটা দিয়েছিল। আচ্ছা, আপনি বলছিলেন যে রিয়াজ ভাই, শাকিব ভাই, কিন্তু মান্নাকে নাকি আপনি আঙ্কেল ডাকি, কারণ প্রবলেমটা হচ্ছে যে তার সাথে আমার যে রিলেশনটা, মান্না ভাই বলতে আমি কখনো পারি নাই। হ্যাঁ, কারণ সে একটু খুব স্বাভাবিক, একজন রিয়াজ বা শাকিব ভাই, শাকিবের বয়স আমার বয়স কাছাকাছি, রিয়াজ ভাই আমার একটু বড়, ফেরদৌস ভাইও একটু বড়, কিন্তু মান্না আঙ্কেল তো অনেক বড়, তো ওনাকে ভাই বলাটা আমার হয়নি। আর ওইভাবে বাবাকেও দাদা বলতো, যদিও এরাও দাদাই বলে, সবাই দাদা, হ্যাঁ দাদা বলে, বাট এদের সাথে ভাই সম্পর্ক হয়ে গেছে। শাকিল, ইনফ্যাক্ট শাকিল ভাই, শাকিল খান, ওই সবই আমার ভাই, শুধু একজনই আঙ্কেল। ভাই, রমরম অবস্থা, ইন্ডাস্ট্রির রমরম অবস্থায় আপনি ছিলেন, হ্যাঁ আপনি দেখেছেন। হ্যাঁ, এখন ইন্ডাস্ট্রির একদমই করুন, মানে আমরা কিছুদিন আগেও বলতাম যে কফিনের শেষ পেরেক, এখন পেরেক মারারও জায়গা নেই, এরকম অবস্থা। আফসোস হয় না? ভীষণ। আমরা যেটা হয় কি, আমাদের আফসোসটা বেশি, ওই যেটা তুমি বললে, যে আমি যখন ছোটোবেলায়, আমাকে প্রথম ইন্টারভিউতে আমি বলেছিলাম, জীবনের যখন প্রথম ইন্টারভিউ দিই, যে ছোটোবেলার গল্পটা এরকম ছিল যে অ্যাকশন শব্দে আমার ঘুম ভাঙতো, আর কাট শব্দে আমি ঘুমিয়ে যেতাম। পুরো জীবনটাই আমার সিনেমাময় ছিল একদম। তো ওই সময় আমি দেখেছি যে 1400টা সিনেমা হল, 1200টা সিনেমা হল, এটা এখন রূপকথার গল্প মনে হয়, বাট ইটস ট্রু। আমি নিজে দেখেছি এরকম, আমাদের সিনেমায় 700-800 হল পর্যন্ত চলেছে,
আচ্ছা, মানে এক্সপোজ হয়েছে, হয়েছে, ঘুরেছে পুরো বাংলাদেশ। তো সেই জায়গার থেকে 1400 হল থেকে যখন এখন দেখতে পাওয়া যায় যে 50-55টা বা 60টা সর্বোচ্চ, মৌসুমি হল আছে আরও 20-30টা, সব মিলে হয়তো 100টা হল। তো এটা তো খুবই বেদনাদায়ক বিষয়, এবং এটা হয়ে কি আমরা পেয়ে অভ্যস্ত তো অনেক কিছু, হঠাৎ করে যখন এত বড় শূন্যতা, তখন এটা খুব কষ্টদায়ক হয়ে যায়। আসলে এর থেকে উত্তরণের কোনো উপায়ও নাই। এর থেকে উত্তরণের উপায় নেই বললেও কিন্তু দেখো, চেষ্টা করলে অনেক কিছুই হয়, আমাদের চেষ্টার অভাব আছে, 1। 2 নম্বর হচ্ছে আমাদের সরকার যদি, যে সরকার এখন আছে বা যে সরকার আগামীতে আসবে, যারাই আসবেন, তারা যদি এটার প্রতি, দেখো বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম কিন্তু আর যাই হোক না কেন সিনেমা, এটা মানতে হবে। যে কোনো টিভি চ্যানেলও সিনেমা ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না, হয় সিনেমার গান দেখাতে হবে, সিনেমার আর্টিস্ট নিয়ে ইন্টারভিউ করতে হবে, অথবা সিনেমাই দেখাতে হবে, রাইট? তো সেই জায়গার থেকে সিনেমার বিকল্প কিন্তু কিছু নেই। কিসের বিকল্প আছে? সিনেমা হলের বিকল্প করা যায় কীরকম? যেমন ধরো বড় বড় হলগুলো, যেগুলো এই যে মণিহার, খুব দুঃখজনক, মণিহার ভেঙে ফেলা হচ্ছে, কিছু করার নেই। তো এরকম যদি এত বড় হলগুলো নাও থাকে, যদি মিনিপ্লেক্স, যেটা বিশ্ববাজারে এখন খুব বহুল প্রচলিত, যে হয়তো 50টা বা 100টা সিট থাকবে, দ্যাটস ইট, এত বড় জায়গাও লাগবে না, ছোট জায়গার মধ্যে তোমার হল হয়ে যায়। এরকম হলেও অ্যাটলিস্ট সিনেমাগুলো বেঁচে যায়। সত্যি বিভাগীয় শহরগুলোতে বা জেলা শহরগুলোতেও দরকার। আর তোমার কিচ্ছু না, সরকারের যদি একটু চায়, 64টা জেলায় 64টা সিনেমা হলতে সরকারি সহায়তায় সরকারই চালাতে পারে। মিনিপ্লেক্স করা সম্ভব তো? হ্যাঁ, ইজি। সরকারই করলো, সরকার ওখান থেকে ট্যাক্সও পেলো, সরকারকেই আমরা দিলাম ট্যাক্স, অসুবিধার তো কিছু নেই। হতে পারে, মালিক সরকারই থাকলো, সরকারই মালিক, সিনেমা হলগুলোর মালিকই সরকার। হতে পারে যদি সরকার বা যে সরকার আসবেন তারা যদি দৃষ্টি দেয় বা শিল্পটাকে পছন্দ করেন, লালন করেন, তাহলেই সম্ভব। 100%। আর নাইলে এই যে শিল্পীরা যেভাবে বিদেশে লাইন ধরেছে, হ্যাঁ, চলে যাচ্ছে, উপায় নেই তো, কী করবে? এখানে কাজ নেই তো, কোনো কাজ নেই, কেউ কোনো কাজ করছে না, বা কাজ করতে চাইছে, কাজ পাচ্ছে না, কাজই তো হচ্ছে না। আবার দেখেন আমাদের এই যে শিল্পের একটা মন্দ অবস্থা, যদিও চলচ্চিত্র শিল্প বলা হয়, এতগুলো সংগঠন, 19টা সংগঠন, কোনো অ্যাক্টিভিটিস নেই, না, কিচ্ছু নাই। জিনিসটা হচ্ছে যে সংগঠন কখনোই না, আমার কাছে মনে হয় যে সিনেমার শিল্পে সংগঠন তেমন কোনো ভূমিকা রাখতে পারবে, এটা আসলে ওদের ভূমিকা রাখার কাজও না। তবে হ্যাঁ, উদ্যোগ নেওয়া যেতে পারে। কীরকম? যে হয়তো ডাইরেক্টর অ্যাসোসিয়েশন থেকে একটা ফান্ড তোলা হলো, এবং সেটা 10টা ডাইরেক্টরকে মধ্যে বিভক্ত করে দেওয়া হলো যে ছবি বানাও। প্রবলেমটা হচ্ছে আমাদের যে 300-350 মেম্বার, তখন বাকি 350-এর থেকে 10 জন পেয়ে গেলে 340 জন বললো আমি কেন পেলাম না, আমিও তো ডিরেক্টর, ওকেই কেন দেওয়া হলো? এই আমাদের একতার জায়গাটা একটু ঝামেলা আছে। এটা শুধু এটা চলচ্চিত্রের পরিচালক সমিতি না, প্রযোজক সমিতি, সবগুলো সমিতি, প্রযোজক সমিতি, কমিটি নাই, কত বছর ভুলে গেছি আমরা, কমিটি নাই, কিছু নাই। তো এই জায়গাগুলোতে একটু ঝামেলা। তবে হ্যাঁ, তারপরেও আমি বলবো, আমার নিজের সমিতি বলে বলছি না, আমাদের প্রাণের সংগঠন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মতো অ্যাক্টিভ সমিতি খুব কম আছে। আর একটা সমিতি ভালো অ্যাক্টিভ, সেটা শিল্পী সমিতি। কিন্তু এরা তো সিনেমা বানানোর জন্য তো আসেনি সংগঠনগুলো, সিনেমার সংগঠনের লোকদের হয়তো খেয়াল রাখা, তাদের বিপদে আপদে সাহায্য করা, সহযোগিতা করা, এর বাইরে তো আসলে কি করবে একটা শিল্পী সমিতি বা একটা পরিচালক সমিতি? তাহলে সব মিলিয়ে কি করা যেতে পারে আপনার? মাদার সংগঠন যেটা কথা হলো একটু আগে, যে প্রযোজক সমিতি, এই প্রযোজক সমিতিটাকে হতে হবে আগে, কারণ আমাদের মানে ফাদার সংগঠন হচ্ছে পরিচালক সমিতি, কিন্তু মাদার সংগঠন কিন্তু প্রযোজক সমিতি। হ্যাঁ, আর ওই সন্তান সন্ততির সংগঠন হচ্ছে শিল্পী সমিতি। ব্যাপারটা অনেকটা এরকমই। তো সেই জায়গার থেকে মা নেই তো, মা ছাড়া সন্তান বড় হবে কি করে, বাবা একা একা কী করবে, ব্যাপারটা এরকম হয়ে গেছে, মাকে লাগবে। যাই হোক, দ্রুত ইন্ডাস্ট্রিতে একটা সুদিন ফিরে আসুক, লাইট ক্যামেরা আবার জ্বলুক। দেবাশিস দা আমেরিকা সফরে যাচ্ছেন পুজোর ছুটিতে। হ্যাঁ, পুজো নিয়ে একটু কি পরিকল্পনা, বা এখন পুজোটা কিভাবে কাটে, এটা জেনে আমরা শেষ করব। আচ্ছা, পুজোর পরিকল্পনাটা কি আমি বলি, ছোটোবেলার গল্প আগে বলি, যে ছোটোবেলায় আর বড়োবেলার মধ্যে তফাৎটা এরকম, যে ছোটোবেলায় যেটা হয় যে সবার কাছ থেকে উপহার পেতাম, এখন একটু কমে গেছে, এখন একটু দিতে হয়, বেশি দুঃখ লাগে। তো আর বাবার হাত ধরে যে বিভিন্ন মণ্ডপে যেতাম, এখন আমার ছেলে আমার হাত ধরে যায়, এই হচ্ছে পার্থক্য, ট্রানজিশনটা। আর আমি খুব এনজয় করি পূজা, আমি এখনও পূজার সময়টা একটু ছোটই হয়ে যায় আর কি, সেরকমই উল্লাস করি, সেরকমই আনন্দ করি, কারণ 4-5 দিন ধরে জন্য মা আসেন মর্তলোকে, তো স্বর্গলোক থেকে মর্তলোকে আসেন, তাকে নিয়ে যতটুকু মেতে থাকা যায় আর কি। তা আমি বেসিক্যালি ঢাকায় পূজা করি,
আর দুটো জায়গা আছে, একটা হচ্ছে কলকাতার পুজো, কলকাতা হচ্ছে পৃথিবী বিখ্যাত, পুজোগুলো কলকাতাতেই হয়। আর না হলে চট্টগ্রামে করি। বাংলাদেশের বেস্ট পূজা কিন্তু চট্টগ্রামে হয় ভাই। আচ্ছা চট্টগ্রামে যদি কখনো পূজা দেখতে যাও তাহলে তুমি একটা কলকাতার ফিল পাবে। আচ্ছা এত সুন্দর পূজা হয়, মানে আমি এটা অনস্ক্রিন বলি, আমার দেশের বাড়ি যদিও বরিশাল, বাট এই ক্ষেত্রে চট্টগ্রামের উপরে কোনো পূজা হয় না বাংলাদেশে। আচ্ছা, আর এইবার হচ্ছে কি, হঠাৎ করে ওই দুর্গাপূজার একটা আয়োজন হচ্ছে টাইম স্কোয়ারে। হুম তো পৃথিবীর ক্যাপিটাল বলা হয় নিউ ইয়র্ককে, আর নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র হচ্ছে টাইম স্কোয়ার। সেইখানে দুর্গাপূজার আয়োজন এবং সেখানে আমার উপস্থিতি, আমি এই লোকটাকে সামলাতে পারি নাই। বাহ মানে এটা একটা ইতিহাসের একদম। সাক্ষী হয়ে থাকার মতন। তো এই জন্য পূজাটাকে একটু স্যাক্রিফাইস করতে হচ্ছে, মানে বাংলাদেশের পূজাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে, কারণ ওখানে গিয়ে আমাকে পূজাটা করতে হচ্ছে। বাহ, তারপরেও পূজা হোক যে কোনো হ্যাঁ, জায়গায়, যে কোনো জায়গায় হোক। হ্যাঁ পূজা হোক। তবে আজকে একটা প্রমিস করে যান, কলকাতা তো আমরা ঘুরেছি, বিদেশেও ঘুরেছি, হ্যাঁ। চট্টগ্রামে কোনো এক সময় চলো। দাদা ভাই মিলে যাব। চলো যাই, আগামী বছরই হয়ে যাবে। ওকে ডান, যদি বেঁচে থাকি। একদম একদম ইনশাল্লাহ, অবশ্যই। of দাদা course। শেষ করব, তবে মাথায় আসলো শেষ হওয়ার আগে, রঞ্জিত মল্লিককে আপনি খুব কাছ থেকে দেখেছেন। দেখেছি, খুব কাছ থেকে দেখেছি, খুব বেশি কাছ থেকে কোয়েল মল্লিককেও দেখেছেন? দেখেছি। কোয়েল মল্লিক যখন নায়িকা হয়নি, কোয়েল মল্লিক যখন বাবা মার শাসনে বড় হচ্ছে, তখন থেকে দেখেছি। বাহ, এবং ওনাদের যে ফ্যামিলি, মল্লিক পরিবার, এই পরিবারের সাথে যদি কেউ একজন মেশে না, এই পরিবারের ভক্ত হয়ে যাবে। মানে কোয়েল মল্লিক যখন কোয়েল মল্লিক হয়েও গেছেন, তখনও সেই কোয়েল মল্লিকই আছেন যে কোয়েল মল্লিককে আমরা আপনি দেখে দেখেছেন। অভ্যস্ত, এখনও একই রকম আছে। তো এগুলো হচ্ছে পারিবারিক শিষ্টাচার। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। মল্লিক পরিবারের মানে এত সুনাম ওখানেও, এবং আসলে সুনাম করার মতোই একটা পরিবার সত্যি। এবং স্পেশালি রঞ্জিত মল্লিক ইজ এ ফ্যান্টাস্টিক গাই। মানে হয় না বিশিষ্ট ভালো মানুষ, হুম সেরকম। আমার যদিও একটু পার্সোনাল ফেভারিট ভিক্টর ব্যানার্জি, হ্যাঁ, কিন্তু রঞ্জিত কাকুকেও আমি খুব ভালোবাসি। রঞ্জিত কাকু ইজ লাইক ফ্যামিলি। সত্যি। ঠিক যেমন করে আমাদের দেশের রাজ্জাক আঙ্কেল আমাদের ফ্যামিলি, আলমগীর আঙ্কেল আমাদের ফ্যামিলি, পারভেজ আঙ্কেল আমাদের ফ্যামিলি, ঠিক তেমনিভাবে ওরাও আমাদের ফ্যামিলি। দাদা, এই ফ্যামিলি বন্ধনগুলো আরো দৃঢ় হোক। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনার এই যে অনেক গল্প করলাম, আরো কিছু গল্প তুলে রাখলাম, কোন এক সময় হবে। হবে। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম।